নির্বাসিত কৃষ্ণচূড়া। সাদিয়া 3টি। পর্ব 16 থেকে 20। হিয়ার চোখ এবার ধীরে ধীরে ফ্রেমের পাশের আরেকটা ছবিতে যায়, তারপর আবার আরেকটাতে। মুখগুলো একটার সঙ্গে আরেকটার কিছুটা মিল খুঁজে পায় যেন সে। মুখগুলো যেন তার দেখা পরিণত কিছু মুখের সাথে মিল, তবু কোনো পরিষ্কার সূত্র মেলে না। একবার তার মস্তিষ্কে আসে এই ছবিটা হতেই পারে তার দাদির ছবি। সে তো তার দাদির যুবতী বয়সের কোন ছবি দেখেইনি কোনোদিন। তাদের বাড়িতে যেসব ছবি আছে সেগুলো তো সব তার দাদির মধ্যবয়স্ক অবস্থার, সেখানে কি আর চেহারা বোঝা যায়? মাথার ভেতরে প্রশ্ন জমতে থাকে ঘন মেঘের মতো। হিয়া ধীরে ধীরে আবার ফিরে আসে চেয়ারে, তুর্যের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। হিয়া তুর্যর মুখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, যে কোন রহস্য উন্মোচনের জন্য আপনাকে প্রয়োজন তুর্য ভাই? হিয়ার চোখে ওই একা মেয়েটার ছবিটার প্রতিচ্ছবি যেন বসে গেছে। অজান্তেই এক অচেনা টান অনুভব করছে সে। এটা হয়তো গভীর কৌতূহল। সে আর থাকতে পারে না। সে আবার উঠে এগিয়ে যায়। ফ্রেমটা সাবধানে দেয়াল থেকে নামিয়ে কাপড় দিয়ে ধুলো মুছে নেয়। এই একটা ছবি নিয়ে ভাবনার জগৎ বাড়ানোর কোন মানে হয় না। তার দাদির ছবি হলেও জানতে তো আর বাধা নেই। আব্দুর রুশান মোহাম্মদকে দেখালেই সব পরিচয় মিলবে। হিয়া চলে যায় নিচতলায় বসার ঘরে, যেখানে আব্দুর রোশান মোহাম্মদ, আব্দুল রবিউল মোহাম্মদ আর মিনুর রহমান বসে চা খাচ্ছিলেন। হিয়ার হাতে ধরা ফ্রেমটা তারা দেখে একটু চমকে ওঠেন। হিয়া ধীরে গিয়ে ফ্রেমটা তুলে ধরে আব্দুর রোশান মোহাম্মদকে প্রশ্ন করে, বড় দাদা, এই ছবিটা কার? এটা কি আমার দাদি? ছবিটা দেখে মুহূর্তেই মিনুর রহমানের মুখটা যেন পড়ে গেল। মুখে একটা স্পষ্ট উদ্বেগের ছাপ। হাত থেকে চায়ের কাপ পড়ে যাবার মতো করে আঁকড়ে ধরলেন তিনি। গলাটা শুকিয়ে এসেছে বোধহয়। মিনুর রহমানের কণ্ঠটা কাঁপে, তা ও গলা একটু সামলে বললেন, এই এই ছবি কোথায় পেলি? হিয়া শান্ত ভঙ্গিতে বলে, তুর্য ভাইয়ের জ্বর হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। উনার ঘরের দক্ষিণ দেয়ালে টানানো ছিল ছবিটা। মিনুর রহমান এবার পুরোপুরি ঘাবড়ে যান। তার মুখে আতঙ্কের রেখা। একটা ফিসফিসানি যেন। নিজের সাথেই কথা বলছেন, কিন্তু আমি তো এই ছবিগুলো নিজের হাতে ফেলে দিয়েছিলাম অনেক আগেই। আব্দুর রুশান মোহাম্মদ পাশে বসেই হালকা বিরক্তিতে বলে ওঠেন, হয়েছে কি তাতে? আমিই বলেছিলাম রাশিদাকে ছবিগুলো গুছিয়ে রাখতে। একটা স্মৃতি তো শেষ করে ফেলার মতো নয়। তোর অত ভাবনার দরকার নেই মিনু। হিয়ার চোখ চলে যায় মিনুর রহমানের মুখে পরিবর্তনের দিকে। তার চোখে যেন বহু বছর পুরনো কোন অস্থিরতা জমে উঠছে। হিয়া থমকে দাঁড়ায়। ছবিটা তার হাতে। কাঁচের ভিতর থেকে সেই অমলিন হাসির মেয়েটা যেন তাকিয়ে আছে তার দিকেই, নীরব কিন্তু গভীর এক অর্থ বহন করে। আব্দুল রবিউল মোহাম্মদ এবার ভালো করে তাকান ছবিটার দিকে। তার কপালে ভাঁজ পড়ে, একটা শক্ত হয়ে আসা স্বরে বলেন, এটা তুহুরা। গলা খানিকটা আরো গম্ভীর হয়ে আসে তার, আমাদের খালাতো বোন। এর বাড়িতেই থাকতো এক সময়। তারপর এক মুহূর্ত চুপ থেকে যেন কিছু একটা গিলে ফেলেন ভিতরে ভিতরে। চোখ সরিয়ে নিয়ে বিরক্তি মেশানো করা গলায় বলেন, যেখান থেকে ছবিটা এনেছিস সেখানেই রেখে আয়। দিনকে দিন তোর এইসব পুরনো জিনিস ঘাটাঘাটির নেশা খুব বেড়ে যাচ্ছে। পড়াশোনায় মন দিহিয়া। সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এসব খুঁজে পাশ করা যাবে না। হিয়া বেশ থমকে যায়। আব্দুর রবিউল মোহাম্মদ হিয়াকে অত্যন্ত স্নেহ করেন। এমন উচ্চস্বরে তার সঙ্গে এই অবধি কোনোদিনও আব্দুর রবিউল মোহাম্মদ কথা বলেননি। তার গলায় যে ধমক ছিল, তা কেবল পড়াশোনার জন্য নয়। মনে হচ্ছিল, আর কিছু ঘাটাঘাটি করলেই হয়তো এমন কিছু বেরিয়ে পড়বে, যা কারো জানার কথা নয়। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে আসে। চারদিকে নেমে আসে একটা নিস্তব্ধতা। যেন কারো না বলা গল্প, চাপা পড়া কান্না, কিংবা বহুদিন আগের অনুতাপ, দেয়ালের পুরনো চুনকাম ফুঁড়ে উঠে আসতে চাইছে। হিয়া ছবিটা হাতে শক্ত করে ধরে নীরবে ফিরে আসে তোর্যর ঘরের দিকে। ওর চোখের দৃষ্টি ভারী, মুখে কোনো শব্দ নেই, অথচ মনটা বিক্ষিপ্ত। চিন্তা, প্রশ্ন আর অব্যক্ত ক্ষোভে ভরা। দরজা ঠেলে ঘরে ঢুকেই দেখে তুর্য জেগে উঠেছে। মাথায় ভেজা তোয়ালে আর পাশে বসে আছে পিউ, আলিফ আর মিম। হিয়াকে দেখে প্রথমে কেউ কিছু বলে না, তবে চোখে পড়ে ওর মুখের গম্ভীরতা, সেই হালকা ভেঙে পড়া ভাব।
আলিফ চোখ ছোট করে তাকায়, কি হয়েছে আপু? এত মন খারাপ কেন? পিউ কপাল কুঁচকে ফেলে, কেউ কিছু বলেছে তোমায়? মিম আস্তে উঠে এসে পাশে দাঁড়ায়, তুই ঠিক আছিস তো? তুর্য বালিশে হেলান দিয়ে বসে শুধু চোখ তুলে তাকিয়ে দেখে হিয়ার দিঙ্গুকে, তার চোখে একরাশ উদ্বেগ। সেও অনুভব করছে কিছু একটা ঘটেছে। হিয়া কিছুক্ষণ কিছু বলে না। সে হাতের ফ্রেমটা আস্তে করে টেবিলের কোণে রেখে দেয়। মুখে কোনো উত্তর নেই, কিন্তু চোখে যেন অনেকগুলো কথা আটকে আছে। তার নীরবতার চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে দেয়, যেন কেউ পুরনো কোনো পাতার ধুলো ঝেড়ে তুলে ফেলেছে, যার শব্দ এখনো সবাইকে ছুঁয়ে যাচ্ছে। হিয়া চুপচাপ টেবিলের কোণ থেকে ছবিটা তুলে নিয়ে সবার সামনে ধরে দেখায়। সবাই প্রথমে নীরব, এরপরে একে একে এগিয়ে আসে। পিউ চোখ বড় বড় করে তাকায়, এইটা কার ছবি? দেখতে একদম সিনেমার মতো লাগছে। আলিফ ছবিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, মনে হচ্ছে অনেক আগের ছবি, সাদা কালো ভাবটাই বলছে কত পুরনো। মিম চোখ দুটো একটু ছোট করে ছবির দিকে তাকায়, আবার কে? দাদি তো না। আবার প্রকৃতির মতো তো লাগছে না। হিয়া একটু থেমে আস্তে বলে, এটা তুহুরা। এই ঘরের দেয়ালে টাঙানো ছিল। আজ সকালে তুর্য ভাইয়ের জ্বর দেখতে এসে চোখে পড়েছে। নিচে নিয়ে গিয়েছিলাম ছবিটা দাদাকে দেখাতে, যে ছবিটা আসলেকার। তবে সবাই যে ভয়ঙ্কর রিয়াক্ট করলো, তাতেই হয়ে গেছে। পিউ সন্দেহের নজরে জিজ্ঞেস করল, ভয়ঙ্কর রিয়েক্ট করেছে মানে? হিয়া মাথা নিচু করে বলল, দাদাভাই এমন ভাবে ধমকে উঠল যেন এটা নিষিদ্ধ ছবি। আলিফ তাড়া দিয়ে জিজ্ঞেস করল, সে সব পরে শুনছি। আগে বলো এই তুহুরা আবার কে? এমন কোন নাম তো আগে শুনিনি। হিয়া এবার বলল, এটা দাদা ভাইদের খালাতো বোন। তবে কেন জানি মনে হয়েছে তারা এটাকে লুকাতে চাচ্ছে। মনে হচ্ছে এর পিছেও আছে কোনো রহস্য। মিম হঠাৎ মুখে হাত রেখে বলে ওঠে, এটা বাড়ি নাকি একটা রহস্যের পুতুল ঘর? একটা রহস্য ফুরোতে না ফুরোতেই আরেকটা চরিত্র এসে হাজির, তুহুরা। প্রকৃতির যেমন শেষ নেই, এই বাড়ির রহস্য তেমন। সবাই একটু হেসে ওঠে। হালকা, মিষ্টি একটা হাসি। তবুও ছবির মেয়েটা যেন ঘরের বাতাসে এক চুপচাপ ছায়া ফেলে যায়। তুর্য ছবির দিকে তাকিয়ে থাকে। কিছু বলতে চায়, আবার যেন থেমে যায়। হিয়ার চোখে তখন একটাই প্রশ্ন ভেসে ওঠে, তাহলে তুহুরাকে? খুব সাধারণ কোনো চরিত্র নাকি দাদাভাইয়ের হঠাৎ মেজাজ বিগড়ে যাওয়ার মতো কোন বিশেষ চরিত্র? হিয়া নিচে ঘটা সমগ্র ঘটনা অক্ষরে অক্ষরে বর্ণনা সহ ব্যাখ্যা করে বলে সবাইকে। সবাই যেন চুপসে যায়। সেই ছবিটা একপাশে রাখা, কিন্তু কারো চোখ সরে না সেখানে থেকে। সবাই চুপচাপ। পিউ মৃদু স্বরে বলে, দাদাভাই কেন এমন করলেন? ওনাকে তো এমনটা খুব একটা করতে দেখি না। আর তুমি তো উনার সব থেকে আদুরে। তাও এত রুক্ষতা। মিম বলে, যেভাবে রেগে উঠলেন তাতে মনে হচ্ছে তুহুরা নামটার ভেতরে কিছু তো আছে। আর দাদি কেন ঘাবড়ে গেলেন এমন কি আছে? এত বছরের দাদি তো উনার জীবনের অনেক গল্প বলেছেন, ওই তুহুরা নাম তো কখনো শুনিনি। তুর্য ভাই তুমি শুনেছ? তুর্য একটু উঠে বসলেও চুপ। হিয়ার মুখে আর কোনো কথা নেই, তবে চোখের ভিতর শুধু প্রশ্ন আর ধোঁয়াশা। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজায় টুক করে একটা শব্দ হয়। মাথা উঁচিয়ে সবাই তাকায়, দরজায় দাঁড়িয়ে মিনুর রহমান। চোখে মুখে একরাশ স্মিত হাসি, যেন কিছুই হয়নি এতক্ষণ। ঘরে ঢুকেই বলতে শুরু করলেন, জানতাম, ঠিক জানতাম। তোরা এখন তুহুরাকে নিয়েই আলোচনা সভা বসাবি। মিনুর রহমান এমন ভঙ্গিতে বললেন যেন সেই এই আলোচনার প্রধান অতিথি। এক হাতে আঁচল সামলে খুব স্বাভাবিকভাবে এসে বসলেন তিনি সবার মাঝে। চোখে মুখে এমন এক পরিপক্ক মায়া, যেন এই ঘরটা, এই ছবি, এই ইতিহাস সবই তার খুব চেনা। মিনুর রহমান ছবিটা হাতে নেন, একবার হাত বুলিয়ে নেন। তুহুরা। আমার শৈশব কেটেছে তুহুরার সাথে। সবাই চুপ। নিঃশব্দের গাঢ় ছায়া ঘনিয়ে আসে ঘরে। হিয়া, মিম, প্রিয়, আলিফ এমনকি তুর্য চোখ মেলে তাকিয়ে থাকে মিনুর রহমানের দিকে। সবার চোখে এবার আর শুধুই কৌতূহল নয়, একটা দীর্ঘ, অনাবিষ্কৃত গল্প শোনার জন্য যেন তৃষ্ণার্ত হয়ে আছে ওরা। মিনুর রহমান হালকা একটা নিঃশ্বাস ফেলে নিজেই বলা শুরু করেন, আমার বড় খালাম্মার মেয়ে ছিল তুহুরা। ওর জন্মের সময়েই খালাম্মা মারা যান।
এরপর ওর বাবা আবার বিয়ে করেন, কিন্তু সেই ঘরে সৎ মায়ের আচরণ ছিল বিষের মতো। ওর ছোট্ট শরীরের উপর দিয়ে যে কি যন্ত্রণা গিয়েছে কেবল ঈশ্বরই জানেন। আমার মা সেসব সহ্য করতে পারেননি। একদিন গিয়ে তুহুরাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। তখন ওর বয়স কতই বা হবে, 4 কিংবা বড়জোর 5। তুহুরা আমার বছর 2 বড় ছিল। আমি ওকে তুহুরা বুবু বলেই ডাকতাম। কি চঞ্চল যে ছিল, বাড়ি মাতিয়ে রাখত। বাবাও ওকে খুব ভালোবাসতেন। মা চেয়েছিলেন তুহুরা আমাদের বাড়িরই হয়ে যাক। চেয়েছিলেন বড় ভাইয়ের সঙ্গে ওর বিয়ে হোক। কিন্তু বড় ভাই তো তখন প্রকৃতির নামে বাঁচতেন। সে যাই হোক, শেষমেশ তুহুরার বিয়ে হলো মিয়া ভাইয়ের সাথে। মা ভেবেছিল এবার বুঝি ওর জীবনটা ঠিকঠাক চলবে, কিন্তু সেসব আশায় যেন ছাই পড়ে গেল হঠাৎ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একদিন তুহুরা বাথরুমে পা পিছলে পড়ে মারা যায়। তারপর দীর্ঘ সময় পেরিয়ে যায়। মিয়া ভাইয়ের বিয়ে হয় তোদের দাদি রুকাইয়ার সাথে। এরপর তুহুরার নাম তখন আর উচ্চারিত হয় না কারো মুখে। এটা আব্বার নিষেধ ছিল। আব্বা আসলে চায়নি মিয়া ভাইয়ের নতুন সংসারে কোনোভাবে অতীতের ছায়া পড়ুক। এই ঘরেই থাকত তুহুরা বুবু। পিউ চমকে ওঠে, গলার নিচে যেন কি আটকে যায় তার। দাদা ভাইয়ের যে 2টা বিয়ে ছিল সেটা তো কেউ কখনো বলেনি। মিনুর রহমান হেসে বললেন, ধুর পাগল, 2 বউ কোথায়? সংসার তো তোর দাদি করেছিল। তুহুরা তো খুব কম আয়ু নিয়ে এসেছিল। ভারী মিষ্টি মেয়ে ছিল। ওর মৃত্যুতে আব্বা খুব ভেঙে পড়েছিল। নিজের মেয়ের মতো বড় করেছিল তো। হিয়া আর তুর্য দুজন একবার দুজনের চোখে তাকিয়ে পড়ল। তারা যেন একই কথা ভাবছে। একজন মানুষ মারা গেছে, তাহলে তার ছবি দেখে আব্দুর রবিউল মোহাম্মদের বিরক্তি কেন আসবে? হিয়ার মস্তিষ্কে বারবার একটাই কথাই ঘুরতে শুরু করলো। নিচে যখন সে ছবিটা নিয়ে গিয়েছিল তখন আব্দুর রবিউল মোহাম্মদ স্পষ্ট বলেছিল এটা ওনাদের খালাতো বোনের ছবি। কিন্তু কেন? নিজের মৃত প্রাক্তন বউকে কেউ কেন খালাতো বোন রূপে পরিচয় দেবে? আর যদিও নিজের দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রীকে লুকোতে চায়, তবে তার দ্বিতীয় স্ত্রীও তো অনেক আগেই মারা গেছে। এখন কার থেকে লুকোচ্ছে? হিয়ার মস্তিষ্কে যেন এক আন্দোলন শুরু হলো। কেনই বা ওই মুহূর্তে মিনুর রহমান বলবেন ছবিগুলো তিনি ফেলে দিয়েছিলেন? হিয়া এবার আর নিজেকে আটকাতে না পেরে জিজ্ঞেস করল, দাদি তাহলে আপনি একটু আগে এটা কেন বললেন যে ছবিগুলো সরিয়ে রেখেছিলেন? আর এই তুহুরাকে এভাবে লুকিয়ে রাখার কি মানে? মিনুর রহমান যেন জোর করে হেসে উঠলেন, এরপর বললেন, মায়ের জন্য। মা ভাবতেন মিয়া ভাই যদি তুহুরার সুখ থেকে আর বের না হতে পারেন, আর যদি নতুন সংসার না করেন, বড় ভাইয়ের মতোই যদি করেন। সেই কারণে তুহুরার সব ছবি, সব স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপর থেকেই তুহুরার নাম কেউ মুখে আনত না। সবাই যেন তুহুরাকে হুট করেই ভুলে গেল। হিয়ার কেন যেন বিশ্বাস হলো না মিনুর রহমানের কথা। মনের মাঝে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হলো। তাও মুখে কিছুই প্রকাশ করল না। আলিফ এবার জিজ্ঞেস করল, বড় দাদার বিয়ের জন্য বাড়ি থেকে কখনো চাপ দেয়নি? তোমার আব্বা আম্মা এরা, উনি এমন সন্ন্যাসী হলেন কিভাবে? মিনুর রহমান হালকা হেসে উঠলেন। তার চোখে মুখে যেন সময়ের ধুলোমাখা কোনো স্মৃতির দরজা খুলে গেল। চাপ। সেই সময়টা যেন এক একটা নিঃশ্বাসও চাপের নিচে ছিল। মা শেষ ইচ্ছা ছিল বড় ভাইয়ের বউ দেখে যাওয়া। আর সেই শেষ ইচ্ছাকে পূর্ণ করতে সবাই চেপে ধরেছিল বড় ভাইকে। কিন্তু বড় ভাই, তিনি তখন অন্য জগতের মানুষ। আবেগ, অনুভূতি, এমনকি মায়ের শেষ ইচ্ছাও যেন প্রকৃতির আগেই দাঁড়ায়নি কখনো। তিনি শুধু একটা কথাই বলতেন, আমি একটা মেয়েকে কথা দিয়েছি তাকে লাল শাড়িতে আমার ঘরে আনব। যদি তাকেই না আনতে পারি, তবে এ ঘরে আর কারো আসার অনুমতি নেই। আজকে তোরা যাকে দেখে ভাবিস, উনি অনেক চুপচাপ, নিস্তরঙ্গ, বয়সের ভারে নুয়ে পড়া এক মানুষ। আমি তাকে দেখেছি তখন, যখন সে টগবগে এক প্রেমিক পুরুষ। যুদ্ধ থেকে ফিরে বড় ভাই কেমন যেন বেপরোয়া হয়ে উঠেছিল। তার জন্য প্রকৃতি ছাড়া যেন পৃথিবীতে কিছুই অবশিষ্ট নেই। প্রকৃতি বড় ভাইয়ের জগৎ হয়ে উঠেছিল, তার একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পরও বড় ভাই যেন আজ অবধি বিশ্বাস করলেন না যে সব ভেঙে গেছে। ঘর স্তব্ধ। হিয়া আরো গভীর ভাবনায় আটকে গেল।
তার কল্পরাজ্যে আব্দুর রুশান মোহাম্মদের আরও এক জেদি ভালোবাসায় পাগল রূপ যুক্ত হল। নিঃশব্দে গুমরে থাকা আবহে হঠাৎ মিম খুব নিচু গলায় বলে ওঠে, দাদি, ভালোবাসা কি এমন ভয়ঙ্কর হয়? মিনুর রহমান হাসেন, প্রতিটা মানুষের অনুভূতি আর অনুভূতি প্রকাশ করার ধরন আলাদা হয়। আমার সব সময় মনে হয়, প্রকৃতি পৃথিবীতে জন্মানোর সব থেকে দুর্ভাগ্যবান মানুষ। যে কোন দিন জানতে পারেনি সে কি পরিমাণ সৌভাগ্য নিয়ে জন্মেছিল। সবাই যেন চুপ করে যায়, আবার নিঃশব্দে নেমে আসে এক দারুণ ভার। এবার তুর্য কথা বলে, গলায় একরাশ সংশয় আর বিস্ময়, দাদি, তুমি কি আমার দাদাভাইকে ভালোবাসতে? মিনুর রহমান চুপচাপ তাকিয়ে থাকেন কয়েক মুহূর্ত। তারপর বলেন, সময়ের সাথে সাথে একটা মানুষ আমাদের অভ্যেস হয়ে যায়, দায়িত্বে পরিণত হয়। তারা আমাদের রন্ধ্রে রন্ধ্রে এভাবে মিশে যায় যেন আমরা আলাদা করতে পারি না। আমাদের মনের কোণা থেকে শুরু করে ঘরে কোণা, সর্বত্র এই মানুষের বিচরণ তাদের উপর আমাদের নির্ভরশীল করে তোলে। আর আমরা এভাবেই থাকতে চাইতে শুরু করি। এখন এটা যদি ভালোবাসা হয়, তবে হ্যাঁ, তোর দাদাকে আমি ভালোবাসাম। এরপর আর একটি কোথাও না বলে ধীরে উঠে দাঁড়ালেন মিনুর রহমান। ঘরজোড়া নীরবতা হঠাৎ আরো ঘনীভূত হয়। এই বাড়িটা যেন হাজার অজানা, অব্যক্ত কাহিনীর ভারে দম আটকে বসে আছে। যা কিছু ঘটে গেছে, তারা আর কোনো দিন মুখ খুলবে না। হিয়া কেন জানি সন্দেহে তুহুরার ছবির দিকে তাকিয়ে রইল। কেন যেন ওর মন মানছে না এর সরল পাটিগণিত। নিচে মিনুর রহমান আর আব্দুর রবিউল মোহাম্মদের মুখ যেভাবে ফ্যাকাসে হয়ে উঠেছিল তা যেন কিছুতেই স্বাভাবিক না। অন্তত এই গল্পের মতো এত সরল না। তুর্যের চোখ কিছুতেই আড়াল হতে পারল না হিয়ার মনের নিজস্ব বোঝাপড়া। হিয়া চুপচাপ ছবিটা আবার দেয়ালে টানিয়ে তুর্যর দিকে এক পলক দেখে ঘর থেকে বেরিয়ে যায়। হিয়া নিজেকে প্রশ্ন ছুড়ছে, নিজেই আবার উড় করছে। তার কি সন্দেহ অসুখে ধরেছে? যেখানে যা কিছু পাচ্ছে সবেতেই কিসের এত সন্দেহ তার? তার ছোট্ট মন কেন এত আবেগীয় হয়ে ওঠে অন্যের গল্পে? হিয়া নিজের ঘরে গিয়ে বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে পড়ে। বাইরের আলো তখন নিস্তেজ হয়ে এসেছে, জানালার কাছে মেঘের ছায়া পড়েছে। চারপাশে নীরবতা, কিন্তু হিয়ার মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুহুরার মুখটা কেন যেন স্থির থাকতে চায় না ওর মনে। ওর চোখে এক অদ্ভুত আবেশ, যেন কিছু বলতে চায়, কিছু প্রকাশ করতে চায়। মিনুর রহমান আর আব্দুর রবিউল মোহাম্মদের মুখের সেই মুহূর্তের বিবর্ণতা, সেটা যেন জড়ানো ছিল না কোন অতীতের স্মৃতি, কিছু তো চাপা পড়েছিল তাদের দৃষ্টিতে, যা তারা লুকাতে চায়। ঠিক তখনই ফোনটা বাজে। তুর্যর মেসেজ। তোর কি সন্দেহের বাতিক আছে? হিয়া চমকে ওঠে, তারপর ধীরে সুস্থে জবাব দেয়, কেন? কিছুক্ষণ পর তুর্যর রিপ্লাই আসে, এই যে তুহুরাকে নিয়ে আবার শুরু করলি। এক ছবি দেখলি আর আবার শুরু তোর শার্লক হোমস মোড। হিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার টাইপ করে, দাদা ভাই কখনো আমার সাথে এভাবে ছাড়ি দিয়ে কথা বলেননি। আমি তার খুব আদরের। দাদাভাই সবাইকে বকলেও আমাকে কখনো বকেননি। তুর্য কিছু লিখছে কিন্তু কিছুই আসে না। অনেক সময়ের পর তুর্য মেসেজ করে, তাহলে কি তুহুরার রহস্য উদ্ঘাটন করবি, নাকি প্রকৃতির রহস্য, বল। হিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর উত্তর দেয়, এই বাড়ির কোনায় কোনায় রহস্য ছাড়া আর কিছুই নেই। তুর্যর চোখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তারপর টাইপ করে, তাহলে বল, তুহুরাকে নিয়ে গবেষণা শুরু করি। হিয়া এবার আর দেরি করে না। তাড়াতাড়ি উত্তর দেয়, না, আমি খুঁজে নেব তুহুরাকে। আপনি বরং প্রকৃতিকে খুঁজুন। তুর্য হেসে ফেলে, মেসেজের আড়ালে যেন একটা অদৃশ্য খোঁচা। হিয়ার চোখে এখন আর কৌতূহল নেই, আছে একরোখা দৃঢ়তা। হিয়া নিঃশব্দে চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। মনে যেন এক জটিল অঙ্ক কষে চলে। কিন্তু এই অঙ্ক কোনো অঙ্কের খাতায় লেখা নয়, এটা লেখা অতীতের ছায়া আর বর্তমানের প্রশ্নচিহ্নে। তুহুরার ছবিটা যখন সে সকলের সামনে ধরে, তখন মাত্র দুটি মুখে অদ্ভুত রঙের পরিবর্তন ঘটে। একটি মিনুর রহমানের, আরেকটি আব্দুর রবিউল মোহাম্মদের। মুখে সে মুহূর্তের চাহনি ছিল না কেবল বিস্ময়ের, বরং চাপা আতঙ্কের হালকা রং। কিন্তু আশ্চর্যের বিষয়, আব্দুর রুশান মোহাম্মদ ছিলেন একেবারে নির্লিপ্ততা। কেন?
প্রকৃতির ডায়েরি হারানোর পিছেও তো মুখ্য ছিলেন মিনুর রহমান। তাহলে কি আবারও শস্যের ভেতরের ভূত মিনুর রহমান? এই বারবার অতীতের চরিত্র ফিরে আসা কি নিছক কাকতালীয়, নাকি এক অদৃশ্য সুতোয় বাঁধা কোনো গোপন রহস্যের ছায়া? হিয়া ভাবতে থাকে, তুহুরা কি নিছকই অতীতের এক চরিত্র, নাকি সে প্রকৃতির কোনো হারিয়ে যাওয়া গল্পের অদেখা পৃষ্ঠা? তবে কি প্রকৃতির ডায়েরি গায়েব হওয়ার পেছনেও মিনুর রহমানের হাত আছে, যা তিনি স্বীকার করছেন না? প্রকৃতি, তুহুরা, মিনুর রহমান আর আব্দুর রবিউল মোহাম্মদ, তাদের চারজনের গল্প কি এক সূত্রে গাথা, নাকি এসব নিছকই কুয়াশার মতো ভেসে বেড়ানো নামেরা? হিয়ার চোখ খুলে যায় ধীরে। সে জানে কিছু একটা আছে, অদৃশ্য অথচ বাস্তব। আর এই রহস্যের চাবি লুকিয়ে আছে কারো মুখে নয়, বরং চুপচাপ লুকানো এক গভীর স্মৃতির সিন্ধুকে। কিন্তু সে চাবি কার কাছে? এখানে নিরপেক্ষকে। সকাল বহু আগেই পেরিয়ে গেছে। ঘরের জানালায় ধরা পড়া আলোয় ধুলোমলিন পর্দা আলতো দুলছে হাওয়ার টানে। বাইরের পৃথিবী যেন এক রৌদ্রজলমলের দৃশ্যপট, অথচ ঘরের ভেতরটা থমথমে, বোবা একটা নিস্তব্ধতা জমে আছে চুপিসারে। হিয়া এখনো ঘরবন্দি। বিছানায় বসে নিজের অস্তিত্ব নিয়ে যেন এক জটিল হিসেব মিলাতে ব্যস্ত। চোখের সামনে নয়, মনের ভেতর ঘুরে বেড়াচ্ছে অস্পষ্ট ছায়া। তুহুরার মুখ, প্রকৃতির ডায়েরি, মিনুর রহমানের কাপা কণ্ঠ, আর আব্দুর রবিউল মোহাম্মদের বিস্ময় আতঙ্ক মেশানো অভিব্যক্তি। দুপুর গড়িয়ে গেছে অনেক আগে, খাবার টেবিলে যাওয়া হয়নি তার। আব্দুর রবিউল মোহাম্মদের প্রতি অভিমানের পাহাড় তুলে বসে আছে সে। ঠিক এমন মুহূর্তেই দরজায় ধীরে টোকা পড়ে। কান পাতলেই বোঝা যায় কণ্ঠটা আব্দুর রবিউল মোহাম্মদের। যেন খুব সচেতন, খুব নরম। হিয়া। দরজাটা টেনে রাখা ছিল, সামান্য চাপেই খুলে গেল। ভেতরে ঢুকে তিনি হিয়ার দিকে তাকান, তার হাতে খাবারের থালা, মুখে একরাশ পরিমিত স্নেহ আর প্রশ্রয়। চোখে চোখ রেখে প্রশ্ন করলেন তিনি, খুব রাগ হয়েছে? না। হিয়া কিছু না বলেই মুখ ফিরিয়ে নেয়, অভিমানী শিশুর মতো। তিনি ধীরে পাশে বসে বলেন, রাগ করলে তো চলবে না। অতীত মানে সব সময় গল্প হয় না, কখনো কখনো তা শুধুই ক্ষত। অতীতের গোপন বাক্স খুললে যে আলো আসবে, এমনও নয়, অনেক সময় শুধু ধুলো আর বিষাদ আসে। সব জায়গায় কৌতূহল দেখাতে নেই হিয়া। হিয়ার ভিতরে কোথাও কিছু গলে যায়। মুখে কোনো কথা না এলেও চোখের ভাষা নরম হয়। আব্দুর রবিউল মোহাম্মদ হিয়ার মাথায় হাত বুলিয়ে হাতে খাবারের থালাটা দিয়ে দেন। এক অদ্ভুত পরিণত, স্নেহময় ভালোবাসায় জড়িয়ে পড়ে হিয়া। সে এই মানুষটাকে অসম্ভব ভালোবাসে, তার দাদা ভাই বলতে তার আরেকটা জগৎ। এই মানুষটার সাথে সে কোনোভাবে রাগ কিংবা অভিমান করে থাকতেই পারে না। হিয়া ভদ্র মেয়ের মতো বলে, টেবিলে গিয়ে খাচ্ছি চলো। আব্দুর রবিউল মোহাম্মদ যেন এসব জানতেন। তিনিও হেসে উঠে দাঁড়ান। এরপর হিয়া তার সঙ্গে খাবারের ঘরের দিকে এগোয়। সেখানে বাকিদের মোটামুটি সকলের খাওয়া শেষ হয়ে গেছে। আব্দুর রবিউল মোহাম্মদ হিয়ার জন্য এখনো না খেয়ে বসে আছেন। খাবার টেবিলে এখন শুধুমাত্র আলিফ বসে বসে মাংসের হাড্ডি চাবিয়ে যাচ্ছে। এর বাড়িতে শুধুমাত্র আলিফ খুব ধীরে খাবার খায়। হিয়া আর আব্দুর রবিউল মোহাম্মদও খেতে বসে পড়ে। রাশিদা যত্নে খাবার পরিবেশন করে। সময় সামান্য কাটে। সব ঠিকঠাক, সব স্বাভাবিক। এমন একটা মুহূর্তে, ঠিক তখন, যখন হিয়া কিছুটা স্থির হয়, আব্দুর রবিউল মোহাম্মদ হালকা হেসে বলেন, আজই ব্যাগ গুছিয়ে নিস। কাল সকালেই আমরা ফিরছি। অনেক দিন বেড়ানো হয়েছে, এবার ঘরে ফেরা দরকার। তোর বাবা পাগল করে তুলছে। হিয়া খেতে গিয়ে থেমে গেল। চলে যাওয়ার কথাটা যেন কার্পেটের নিচে লুকানো ধাতব কাটার মতো লাগলো। হিয়ার স্বস্তি খুঁজে পাওয়া মন আবার ধোয়াটে হয়ে ওঠে। এটা কি সত্যিই নিয়ম মতো বাড়ি ফেরা, নাকি কোনো রহস্যকে চাপা দিয়ে চুপি চুপি পালিয়ে যাওয়া? খাবারের শেষ কয়েকটি লোকমা হিয়ার গলায় নামছে না। মনে হচ্ছে প্রতিটা চামচে অদৃশ্য কিছু ভারী হয়ে আছে। অভিমান, বিস্ময়, আর একরাশ অনিশ্চয়তা। আব্দুর রবিউল মোহাম্মদের বলা ঘরে ফেরা কথাটা তার বুকের ভেতর কেমন করে গুমড়ে উঠছে। যেন কোনো অনুচ্চারিত সত্য, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু টের পাওয়া যায় নিঃশ্বাসের ফাঁকে। সে কেন যেতে চাইছে না? এর কারণ কি শুধুমাত্র সদ্য জন্মানো তুহুরাকে নিয়ে তার মনের সংশয়?
নাকি প্রকৃতির অস্তিত্ব খুঁজে পাওয়া, নাকি এর পেছনে রয়েছে অন্য এক মায়া যেটা সে ধরতে পারছে না? সেটা কি তুর্য? খাওয়া শেষ করেই সে নিঃশব্দে উঠে দাঁড়ায়। আব্দুল রবিউল মোহাম্মদ হিয়ার কাঁধে একবার হাত রাখেন, কিন্তু কিছু বলেন না। হিয়া তার ধীর পায়ে তুর্যের ঘরের দিকে এগোয়। বারান্দা পেরিয়ে করিডোর ধরে যখন সে ঘরের দরজার কাছে পৌঁছে, একটা অজানা সংকোচ টের পায় বুকের মাঝে। দরজাটা আধখোলা। ভেতরে উকি দিয়ে প্রথমে দেখে নেয় তুর্যর বিছানার পাশে বসে আছেন মিনুর রহমান। মুখে ক্লান্তির ছায়া, চোখে একরাশ চিন্তা, কিন্তু তবু স্পষ্ট, মায়ের মতো স্নেহে তুর্যর কপালে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। তুর্য উঠে আধশা হয়ে বসে আছে। গায়ে এখন আর কম্বল নেই, মুখে আগের মতো মলিন ভাবটাও নেই। হিয়া ধীরে পা টিপে ঘরে ঢুকে। একটা ভাঙা গলায়, যেন অনেক না বলা কথার আড়ালে লুকানো একটি ছোট্ট প্রশ্ন ছুড়ে, জ্বরটা কেমন এখন? তুর্য কিছু বলার আগেই মিনুর রহমান উত্তর দেন, অনেকটাই কমে গেছে। ঘণ্টাখানেক হলো জ্বর আসছে না। হিয়া শুধু একটা জোর করে হাসি মুখে টেনে নিল। তুর্য চেয়ে রইল হিয়ার মুখে, চুপচাপ। সে কিছু বলে না, কিন্তু হিয়ার মুখের উপরকার ফ্যাকাশে আবরণটা তার চোখ এড়ায় না। হিয়া আর দেরি করে না। এক মুহূর্ত দাঁড়িয়ে, নিজেকে সামলে, শব্দহীন পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। করিডোরের বাতাসে তখনও দুপুরের রোদ নেমে আছে, কিন্তু তার গায়ে পড়ছে এক গভীর বিষণ্ণ ছায়া। নিজের ঘরে ঢুকে দরজা হালকা ঠেলে বন্ধ করে দেয় হিয়া। জানালার বাইরে আলো এখনো ঝকঝকে, কিন্তু ঘরের ভেতরটা ধীরে ধীরে ভরে ওঠে এক নিঃশব্দ অন্ধকারে। সে চিৎকার করে বলতে চায় সে যেতে চায় না, বাড়ি ফিরতে চায় না। তবে এসব কিছুই বলা হয় না, সে শুধু জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে এক নজরে। রোদের আলো ছুঁয়ে যাচ্ছে তার মুখের একপাশ, অথচ তার চোখে একরাশ অন্যমনস্কতা। যেন সে এখানে নয়, সে আটকে আছে অন্য কোথাও, কোনো অতল ভাবনার গভীরে। ঠিক সেই সময় দরজাটা ধীরে খুলে মিম ঘরে ঢোকে। তার মুখে চিরচেনা প্রাঞ্চঞ্চলতা, কিন্তু চোখে যেন আজ একটু বাড়তি কৌতূহল। সে হিয়ার পাশে এসে দাঁড়ায়। কালই তো তোরা ফিরছিস। দাদি বলল তুর্য ভাইয়ার জ্বরটা আজ ঠিক হলেই কাল সকালে আমরাও চলে যাব। হিয়া কোনো উত্তর দেয় না। সে যেন এসব কিছু জানে, সে শুধু চোখ মেলে জানালার বাইরে তাকিয়ে থাকে, যেন সেখানে কোথাও তার মন আটকে আছে। মিম কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধীরে হিয়ার ঘাড়ে হাত রাখে। তোর কি মন খারাপ হিয়া? হিয়া এবার মুখ ফিরিয়ে চায় না, শুধু শান্ত গলায় বলে, না ঠিক। আমাকে কেন যেন প্রত্যেকটা ঘটনা খুব বাজে রকম ভাবে আকর্ষিত করে। অন্য মানুষের জীবনে যা ঘটে, আমার মনে হয় সেসব যেন আমারই কাহিনী। মনে হয় আমি যেন সেসব বেঁধে ফেলছি নিজের ভিতর। এটা কি কোনো সমস্যা? মিম একচোট হাসে, কাঁধটা আলতো করে ঝাঁকিয়ে দিয়ে বলে, এটা কোনো সমস্যা না রেহিয়া। তুই একটু বেশি সেন্সিটিভ, এই জন্যই এমন হয়। তোর ভেতরের মানুষটা খুব গভীর, সবকিছু তুই তোর নিজের মতো করে খুব বেশি করে অনুভব করিস। এটাই তো তোর সৌন্দর্য। হিয়া চুপ করে থাকে। মিমের কথাগুলো তার মন ছুঁয়ে যায়, কিন্তু সে তা মুখে প্রকাশ করে না। শুধু নিঃশব্দে জানালার বাইরে তাকিয়ে থাকে। রোদটা তখন একটু কমে এসেছে, ছায়া একটু বেশি। ঠিক হিয়ার মনের মতো। তবুও মিমের কথায় একটা উষ্ণতা জমে, অজান্তেই। এক ধরনের আশ্রয়, যা হয়তো সে নিজেও খুঁজে পাচ্ছিল না এতক্ষণ ধরে। দুপুরের রোদ ঝিমিয়ে তখন জানালার ফাঁক বলে ঘরের মেঝেতে পড়ে আছে, নিঃশব্দ অথচ দৃঢ়। বিকেল ছুঁয়েছে সময়। মিম চলে গেছে কিছুক্ষণ হলো। হিয়া তখনও চুপচাপ বসে, জানালার ধারে, সেই পুরনো কাঠের চেয়ারটায়। যেটার চির ধরেছে নিচের পায়ে, কিন্তু এখনো দিব্যি দল খায়। ঠিক তখনই ফোনটা কেঁপে ওঠে একবার। পর্দায় ভেসে ওঠে পরিচিত নাম, তুর্য ভাই। বার্তাটি খোলামাত্র চোখ আটকে যায় প্রথম বাক্যেই। তুই ঠিক আছিস হিয়া? সাথে সাথে আরেকটা মেসেজ, এইসব ঘটনা নিয়ে পড়ে থাকিস না, এসব অনেক আগের কাহিনী। খুঁড়ে খুঁড়ে আর কি বা পাবি? কিচ্ছু না। আমরা সবাই খালি হাতে ফিরব। আবার আরেকটা মেসেজ, দেখ, প্রকৃতিকে খুঁজতে বের হয়েছিলাম, অথচ প্রকৃতিই নেই কোথাও। চরিত্রগুলো যেন বাতাসে মিলিয়ে গেছে। সময় বুড়ো হয়ে গেছে হিয়া। মুখগুলো ঝাপসা, স্মৃতিগুলো কুয়াশার মতো।
যদি এগুলো 50 বছর আগের না হতো তাহলে হয়তো একটা রাস্তা খোলা থাকতো। হিয়া গভীরভাবে পড়ে বার্তাগুলো চুপচাপ। তার ঠোঁটের কোণে জমে থাকা দীর্ঘশ্বাস যেন থমকে যায়। কেবল এক ফোঁটা অনুভূতির ঢেউ এসে ভিজিয়ে দেয় বুকের ভেতরের নির্জনতা। সে ধীরে ধীরে টাইপ করে, তার গলায় যেন একটা নরম অথচ রিক্ত সুর। আমরা কি তাহলে খুব দেরি করে ফেলেছি তুর্য ভাই? এত দেরি করে ফেলেছি যে এখন গল্পের শেষ পৃষ্ঠাটাও হলুদ হয়ে গেছে। চরিত্রগুলো কোথাও নেই, কেবল আমরা রয়ে গেছি পাতার ফাঁকে ফাঁকে জমে থাকা বিস্ময়ের মতো। তবু জানো, আমার মনে হয় কিছু কিছু গল্প শেষ হওয়ার জন্য নয়, অপেক্ষা করার জন্য তৈরি হয়। ঠিক যেন কেউ এসে আবার খুলে পড়বে, ধুলো ঝেড়ে নিঃশব্দে সব বের করে আনবে। নির্বাক স্ক্রিনে তুর্যের নামটা নিঃশব্দে জ্বলতে থাকে কিছুক্ষণ, তারপর নিভে যায়। আর কোনো উত্তর আসে না। হিয়া ফোনটা নিচে নামিয়ে রাখে। মুহূর্তখানেক চুপ করে বসে থাকে, যেন নিজের ভেতরেও কিছু খুঁজে বেড়ায়। তারপর নিঃশব্দে উঠে দাঁড়ায়, খোলা জানালায় একবার তাকিয়ে দেখে রোদটা আর আগের মতো তীব্র নয়। এক ধরনের সোনালি ক্লান্তি ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যায় ছাদে। বিকেলের প্রথম প্রহর। ছাদে উঠতেই চোখে পড়ে পেঁচানো বটগাছটার ছায়া মেঝেতে এক ধরনের নিস্তব্ধ পুঁতির মালার মতো কিছু বইগুলো ছড়িয়ে বসে আছেন আব্দুর রুশান মোহাম্মদ। তাকে ঠিক যেমনটা হিয়া জানে তেমন করেই বসে আছেন ছাদের এক কোণে, চাদর পাতা মাটিতে, হাতে খোলা একটা বই। হিয়া জানে বইটাকে সঙ্গতার 100 বছর, প্রকৃতির দেয়া উপহার। আব্দুর রুশান মোহাম্মদের চোখে চশমা, ভ্রুজোড়া একটু কুঁচকে আছে মনোযোগে। তার চারপাশে ছড়ানো অল্প বাতাস আর পাতা উল্টানোর শব্দে এক ধরনের ধ্যানমগ্নতা তৈরি হয়েছে। হিয়া ধীরে ধীরে গিয়ে তার পাশে বসে। কিছুক্ষণ কোনো কথা হয় না। দুজনেই শুধু বাতাসে মিশে থাকা গন্ধটা অনুভব করে। একটা পুরনো বইয়ের, আর একটা অনুচ্চারিত ব্যথার। তারপর হিয়া নিচু স্বরে বলে, এই বইটা পড়তে পড়তে আপনার কখনো বিরক্ত আসে না? আব্দুর রুশান মোহাম্মদ হাসেন, এখন পর্যন্ত তো আসেনি, মনে হয় না এর জন্মে আর বিরক্তি আসবে। তবে কখন কি হয় বলা যায় না, মানুষের মন তো। হিয়া মৃদু হাসল, তারপর বলল, একটা প্রশ্ন করি। আব্দুর রুশান মোহাম্মদ নীরব চোখে তাকিয়ে বলেন, বল, কি জানতে চাস? হিয়া ধীর কণ্ঠে বলল, বড় দাদা, সময়ের সাথে গল্প হারিয়ে যায় তাই না? যা কিছু হারায়, সময় বাড়লে আর তা কিছু খুঁজে পাওয়া যায় না, এমনটা কেন? আব্দুর রুশান মোহাম্মদ চশমাটা খুলে চোখে একটু হাত দিয়ে ক্লান্তি সরিয়ে বলেন, চরিত্র তো হারায় না, ওরা লুকিয়ে থাকে। ঠিক যেমন তুমি লুকিয়ে আছো তোমার নিজের গল্পে। হিয়া হেসে ফেলে, হালকা ম্লান হাসি। তারপর বলে, আমার কেন জানি মনে হয় আমরা সবাই যেন কেবল দেরি করতে জানি। কোনো গল্প ঠিক সময়ে খোলা হয় না, সঠিক সময়ে গল্পগুলো খোলা হলে কি অসাধারণ সমাধান বেরিয়ে যেত তাই না? তিনি চোখ তুলে তাকান, স্নিগ্ধ দৃষ্টিতে বলেন, এসব ভুল। তুমি যতই চেষ্টা করো, কোন গল্পের খোলাসা ততদিন হবে না যতদিনে ওই গল্প নিজেকে তুলে ধরতে না চায়। এই দেখো, যুগের পর যুগ আমি প্রকৃতিকে খুঁজছি, পেয়েছি। হিয়া, গল্পগুলো তৈরি হয় অপেক্ষার জন্য, সঠিক সময়ের জন্য। হিয়ার চোখ জলে ভরে যায় না, তবু ভেতরে কোথাও যেন কিছু গলে পড়ে। সে চুপ করে বসে থাকে আকাশের দিকে তাকিয়ে, ঠিক সেই চরিত্রগুলোর মতো, যাদের অস্তিত্ব কেউ টের পায় না, অথচ তারাই গল্পটাকে আসল অর্থ দেয়। হিয়া এবার জিজ্ঞেস করে, তুহুরা কেমন ছিল দাদাভাই? আপনার কোন গল্পে কখনো তো তুহুরার কোন বর্ণনা ছিল না? আব্দুর রুশান মোহাম্মদ প্রশ্নটা শুনে চুপ করে যান কিছুক্ষণ। চোখ সরিয়ে নেন হিয়ার দিক থেকে, দূরের আকাশের দিকে তাকান। বাতাসের ভেতর হঠাৎ যেন কিছু ভারী হয়ে ওঠে। হিয়াও চুপ, অপেক্ষা করে, ধৈর্যের নিঃশ্বাসে। অবশেষে আব্দুর রুশান মোহাম্মদ নরম গলায় বলেন, তুহুরা। তুহুরা খুব মিষ্টি ছিল, খুব নরম, খুব চঞ্চল একটা মেয়ে। তবে আমাদের তেমন সখ্যতা ছিল না। আমি ওকে সবসময় মিনুর মতোই দেখতাম। তবে ও আমায় ভারী লজ্জা পেত। তুহুরা আমার মায়ের খুব নিউটে ছিল। হিয়া মন দিয়ে শুনছে। তার চোখে একরাশ কৌতূহল আর কেমন যেন একটা অদৃশ্য বেদনা। আব্দুর রুশান মোহাম্মদ একটু থামলেন।
তিনি স্মৃতির গহীন থেকে হয়তো শব্দ নিয়ে এলেন, এরপর আবার বলতে শুরু করলেন, মা সব সময় চাইতেন তুহুরাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর ওদিকে রবি তুহুরাকে খুব পছন্দ করত। তখন আমার জীবনে প্রকৃতি বাড়িতে খুব ঝামেলা হয়েছিল। পরে আব্বাই রবি আর তুহুরার বিয়ে দেয়। এসব অনেক পুরনো কথা, ঠিক করে মনে নেই। ঘটনাগুলো অনেকটা ঝাপসা হয়ে গেছে। একটা হালকা বাতাস এসে চাদরটা একটু ওড়ায়। হিয়া আসতে বলে, দাদা ভাই তাহলে তুহুরাকে ভালবাসত? আব্দুর রুশান মোহাম্মদ হালকা হেসে বলেন, ভালোবাসা কি সবসময় দাবি করতে হয় হিয়া? তুহুরা আর রবির কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। রবি খুব যত্ন নিত তুহুরার। আমি ছিলাম বেশ বাউন্ডুলে, আর রবি ছিল গোছানো। আমি বন্ধু বান্ধব, পড়াশোনা, মাঠে ঘাটে চড়ে বেড়ানো এগুলোই করতাম। রবি ছিল ঘর কুনো, মিনু তুহুরা ওদের সাথে বন্ধুদের মত ছিল। হিয়া চুপ করে থাকে। তার বুকের ভেতরে যেন কিছু শব্দ একসাথে কাঁপতে থাকে, অজানা, অপূর্ণ, অথচ সত্যি। হিয়া এবার প্রশ্ন ছড়ে, আর তুহুরার মৃত্যু? আব্দুর রুশান মোহাম্মদ এবার একটু থেমে বলেন, একদম হুট করে। বাথরুমে পড়ে গিয়েছিল সাবানে স্লিপ কেটে। তখন আমি কলকাতায় এসে শুনতে পাই এসব ঘটনা। আমার ওকে শেষ দেখাও হয়নি। আব্দুর রুশান মোহাম্মদের আবেগটা স্পষ্ট। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কলকাতায়? আব্দুর রুশান মোহাম্মদ মুখে জোর করে হাসি টেনে বলেন, প্রকৃতিকে খোঁজার পাগলামি তো আর কম করিনি। এই পাগলামি নিয়ে কলকাতা অবধি ছুটে গিয়েছিলাম ওকে একটা বার খুঁজে পাওয়ার আশায়। কিন্তু পাইনি। কলকাতার পাশে একটা শহর আছে বারাসাত। আমার এক বন্ধু সেখানে একটা বাজারে প্রকৃতিকে দেখেছিল। আমায় চিঠি লিখে জানিয়েছিল। ওই এক চিঠির ভিত্তিতে কলকাতা অবধি ছুটে গিয়েছিলাম আমি। তবে পাইনি। হিয়া এবার গভীর কৌতূহল নিয়ে আব্দুর রুশান মোহাম্মদের চোখের দিক তাকিয়ে বলে, বড় দাদা, যদি প্রকৃতিকে খোঁজার আমরা একবার চেষ্টা করি, তুমি কি রাগ করবে? ধরো তুমি ঠিক যেভাবে যেভাবে খুঁজেছ ঠিক অন্যভাবে আমরা চেষ্টা করলাম। আব্দুর রুশান মোহাম্মদ হাসলেন। করেই দেখতে পারিস। তবে লাভ হবে বলে মনে হয় না। হিয়া আব্দুর রুশান মোহাম্মদের কথায় গুরুত্ব না দিয়ে প্রশ্ন করল, তুমি প্রকৃতির গল্প বলার আগে আমাদের অনেক বন্ধুদের গল্প বলতে। তোমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, তাদের ডিটেলস আমাকে দিতে পারো? ঠিক তারা যাদের সাথে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছ, যারা সকলে প্রকৃতিকে চেনে, তোমরা যারা সবাই একই বন্ধু গ্রুপে ছিলে, তাদের। আব্দুর রুশান মোহাম্মদ হিয়ার প্রশ্নে একটু হেসে মাথা নাড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, আমার ঘরে একটা ডায়েরি আছে, কাঠের আলমারির মাঝখানে রাখা। সেই ডায়েরিতে কয়েকজন পুরনো বন্ধুর ঠিকানা আছে এখনো। তখনকার দিনে তো মোবাইল ছিল না, ঠিকানার ভরসায় খোঁজ রাখা হতো। সেই থেকেই লিখে রাখা। তবে তিনি একটু থেমে চোখ সরিয়ে নিলেন দূরের আকাশে। বাকি অনেকেই তো হারিয়ে গেছে হিয়া। কারোর সাথে আর যোগাযোগ নেই। কেউ দেশের বাইরে, কেউ পরিবার নিয়ে ব্যস্ত, কেউ বা হয়তো আর বেঁচে নেই। জানিও না তারা ঠিক কোথায় আছে এখন। হিয়া নিঃশব্দে শোনে। কেমন একরাশ হাওয়া বয়ে যায় চারদিকে, যেন পুরনো কাগজের পাতার মতো উড়ে যায় হারানো নামগুলো। হিয়ার মনে হয়, এই মানুষটার ভেতরে এক বিশাল আর্কাইভ আছে, যা কেবল সময়ের অপেক্ষায় পড়ে আছে খুলে পড়ার। হিয়া নিচু স্বরে বলে, ডায়েরিটা আমি দেখব। যদি কেউ থেকে থাকে, তাদের সাহায্য নিলে হয়তো প্রকৃতির সন্ধান মিলতেও পারে। কে জানে কোন রহস্যের দরজা কার হাতের অপেক্ষায় বসে থাকে। আব্দুর রুশান মোহাম্মদ মাথা চাকান। হয়তো, হতেও পারে। এত বছর পর প্রকৃতির ডায়েরিটা তো তোদের হাতেই সামনে এলো। চেষ্টা করে দেখ। এরপর একরাশ নীরবতা নেমে আসে। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে তারা, যেখানে সূর্যটা ধীরে ধীরে হেলে পড়ছে। সন্ধ্যার আকাশটা ধীরে ধীরে গাঢ় নীল হতে শুরু করে। বাতাসে এক ধরনের আর্দ্রতা, আর দূর থেকে ভেসে আসে মসজিদের আজানের মৃদু ধ্বনি। সূর্য সারাদিন ঘরে বন্দি ছিল, মাথাটা ভার হয়ে আছে। সে একটু হাওয়া ববলের জন্য বাইরে বের হতে তৈরি হয়। পায়ে হালকা শব্দ তুলে বারান্দা পেরিয়ে নিচে নামতেই হঠাৎ করেই সে থমকে দাঁড়ায়। মিনুর রহমানের ঘর থেকে এক অচেনা উত্তেজনার সুর ভেসে আসছে। সূর্য ধীর পায়ে এগিয়ে যায় দরজার কাছে। ভেতর থেকে ভেসে আসছে কোন গোপন আলোচনা। আব্দুর রবিউল মোহাম্মদের গলা খুব নিচু, অস্পষ্ট।
তবে মিনুর রহমানের কণ্ঠটা একটু জোরে ভেসে আসে, মিয়া ভাই, আমার নাম যেন কোনোদিন না আসে। এই জীবনের শেষ পর্যায়ে এসে আমি চাই না আমার পাপ সবার সামনে খুলুক। অন্ততপক্ষে বড় ভাইয়ের সামনে তো নয়ই। প্রকৃতির ডায়েরির সামনে এসে যতটুকু নাক কাটার তা কেটে গেছে ও। সূর্য শিউরে ওঠে। তার গা ছমছম করে ওঠে যেন। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আর কোনো কথা শোনা যায় না। ঘরের দরজা বন্ধ, শব্দ হঠাৎ থেমে গেছে। তবু সূর্যর বুকের ভেতর শব্দ গর্জে ওঠে, দাদি। তার দাদি। তার মুখে এমন কথা। কিসের পাপ? সূর্য ধীরে ধীরে পেছনে সরে আসে, মাথার মধ্যে ঘূর্ণিপাক। সে নিজেকে প্রশ্ন করে, তাহলে কি হিয়ার সন্দেহ সঠিক ছিল? এই পরিবারে সত্যি কি এমন কিছু আছে যা সবাই লুকিয়ে গেছে? তবে কি শ্রীপাপ? কেন দাদি এত ভয় পায় সত্যি প্রকাশ পাওয়াকে? রহস্যকার। প্রকৃতি নাকি তুহুরার? সন্ধ্যার বাতাসে যেন এক অদৃশ্য ভার নেমে আসে। সূর্যর জন্য আজকের সন্ধ্যা কোনো সাধারণ সন্ধ্যা নয়, এটা যেন এক পুরনো ইতিহাসের দরজায় প্রথম ধাক্কা। সে বুঝে উঠতে পারছে না তার ঠিক কি করা উচিত। সূর্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানেই। বুকের ভেতর যেন জমে থাকা বাতাসটা আটকে গেছে। মিনুর রহমানের কথাগুলো কানে বাজে বারবার, আমার নাম যেন কোনোদিন না আসে, আমি চাই না আমার পাপ সবার সামনে খুলুক। তারপর হঠাৎই ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। যেন কথার পেছনে কফিন চাপা পড়ে যায়। সূর্য আর এগোয় না। হঠাৎ যেন তার পা টেনে রাখে ভয়, কিংবা অন্য কিছু, সে নিজেও জানে না কোনটা বেশি কাজ করছে। সূর্য চুপচাপ পেছনে ফিরে আসে। চারপাশে সন্ধ্যার নীল ছায়া আরো ঘন হয়েছে। হলুদ আলোয় ভেসে ওঠা বারান্দার পথটা ধরে সে হাঁটতে হাঁটতে ভাবে, হিয়া যদি এসব জানে, তাহলে আর নিজেকে আটকে রাখতে পারবে না। সে জানে হিয়া কতটা আবেগপ্রবণ। তাছাড়া তার নেশা হয়ে উঠেছে প্রকৃতি। আর তুহুরা তো তার সন্দেহে রয়েছে। সূর্য ঠিক করে, এখনই সব বলা যাবে না কাউকে। সে কোনো ভুল করছে না, বরং সাময়িক দমিয়ে রাখছে। আরো গভীরে তলিয়ে যাওয়া থেকে। সূর্য বাইরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে ছাদের দিকে পা বাড়ায়। সিঁড়ির ধাপগুলো যেন একটু বেশি অচেনা লাগে এই সন্ধ্যায়। ছাদে উঠে এসে দাঁড়ায় পূর্ব দিকে, যেখানে আকাশটা একটু খোলা। দূরের বারান্দা থেকে কোথাও ভেসে আসে শঙ্খের ধ্বনি, সঙ্গে কিচিরমিচির কিছু পাখির ডাক। সূর্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রকৃতির ডায়েরি, তার হারিয়ে যাওয়া, তুহুরার সত্যি, হিয়ার অদ্ভুত সব যুক্তি, আর এইমাত্র শোনা মিনুর রহমানের গলায় পাপের স্বীকারোক্তি, সব মিলিয়ে যেন একটা দগদগে মোচড় পড়ে তার ভিতরে। সে নিজেকে বলে, এই গল্পটা এতদিন শুধু হিয়ার চোখ দিয়ে দেখেছি। এবার নিজেকে দেখতে হবে এক চরিত্র হিসেবে। সূর্য একমনে দাঁড়িয়ে থাকে। মাথার ভেতর চিন্তার ভিড়, প্রশ্ন, জট, সন্দেহ সব মিলে যেন অন্ধকার কোনো গোলকধাঁধায় আটকে গেছে সে। ঠিক তখনই পেছনে থেকে আলিফের গলা ভেসে আসে, এইখানে তুমি। খুঁজে খুঁজে শেষ। ফোনও ধরছ না। সূর্য হঠাৎ ঘোর কাটায়, আলিফের দিকে তাকিয়ে মৃদু হাসে। ভাবছিলাম একটু বাতাস নেই, একটু ছাদটা দেখি। খুঁজছিস কেন? আলিফও পাশে দাঁড়িয়ে পড়ে, চোখে প্রশ্ন, তুমি না বাইরে যাবে বললে, তাই যেতে চাইছিলাম তোমার সাথে। তারই মাঝে সিঁড়ি দিয়ে ছাদের দিকে কাপড় তুলে নিতে আসে মিম। সূর্য মিমকে দেখে সামান্য উঁচু গলায় বলে, এই মিম, হিয়াকে বলে দিস তো সবার জন্য চা করে নিয়ে ছাদে চলে আসতে। পিউকেও ডাকিস। কাল তো সবাই চলে যাবে, একটু বসা যাক সবাই মিলে। মিম থেমে যায়, ভ্রু কুঁচকে সূর্যের দিকে তাকায়। তোমার শরীর এখন ভালো? সূর্য মৃদু হাসে, কণ্ঠটা কোমল হয়, এখন ঠিক আছি। তাই ভাবলাম, আজ একটু থাকি সবাই মিলে। কে জানে আবার কবে এভাবে বসা হবে। মিম মাথা নাড়ে, কিছু না বলে সিঁড়ি বেয়ে নেমে যায়। আলিফ সূর্যের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পাশাপাশি দুই ভাইয়ের চোখে সন্ধ্যার আকাশ, কিন্তু মনে জমে থাকা গল্প একেকজনের একেক রকম। মিম সিঁড়ি বেয়ে নিচে নামে। ঘরের ভেতর নরম আলো, চারপাশে এক ধরনের নীরবতা। সে ধীরে ধীরে ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজাটা ভেজানো। হিয়ার নাকের ডগা পর্যন্ত চাদর তুলে শুয়ে থাকা দেখে মিম প্রথমে একটু থমকে যায়, তারপর হালকা ধাক্কা দিয়ে বলে, হিয়া, শুনছিস? উঠো একটু। হিয়া চোখ কুচলে উঠে বসে, কণ্ঠে অলসতা মেশানো, কি হইছে? মিম হেসে বলে, সূর্য ভাই বলেছে, সবার জন্য চা করে ছাদে যেতে। পিউকেও ডাকতে বলছে।
কাল তো সবাই চলে যাবে, তাই একসাথে একটু বসা। হিয়ার ঘুম চোখ ধীরে ধীরে খোলে। সূর্যের নাম শুনে চোখে একটু আলোর রেখা খেলে যায়। সে বিছানা থেকে পা নামায়। আচ্ছা, আমি চা করি। পিউ কোথায়? মিম জানালার দিকে ইশারা করে। ও তো জানালার পাশে। হিয়া তাকিয়ে দেখে পিউ জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে, কানে হেডফোন, একদম চুপচাপ, যেন সন্ধ্যার অন্ধকার ভেদ করে কিছু খুঁজছে। হিয়া বলে, তুই পিউকে ডাক, আমি চুলায় পানি বসাই। মিম মাথা নেড়ে চলে যায় পিউর দিকে, আর হিয়া নিঃশব্দে রান্নাঘরের দিকে পা বাড়ায়। হুট করে আকাশটা মেঘলা হওয়ায় সন্ধ্যার আকাশে যেন এক ঘন কালো রাত নেমে এসেছে। আশেপাশে তাকিয়ে চোখে পড়ে হালকা বাতাস বইছে, তবুও অস্বস্তিকর এক অনুভূতি কাজ করছে। আলিফ বলে, তুর্য ভাই, ছাদে তো অনেক অন্ধকার। সবাই মিলে ঘরে বসি। তুর্য একটু হাসে। আচ্ছা, গিয়ে হিয়া, মিম আর পিউকে চা নিয়ে আমার ঘরে আসতে বল তাহলে। আলিফ এগিয়ে যায় নিচের রান্নাঘরের দিকে, আর তুর্য নিচে নেমে নিজের ঘরের আলো জ্বালায়, জানালাটা খুলে দেয়। ভেতরে একটা গাঢ় আরামদায়ক পরিবেশ তৈরি হয়। কিছুক্ষণ পর হিয়া, পিউ আর মিম ট্রেতে কাপ আর কেটলি নিয়ে তুর্যর ঘরের সামনে এসে দাঁড়ায়। মিম দরজায় নক করে, তুর্য ভাই, আমরা আসছি। তুর্য দরজা খুলে দেয়। চারজনে গোল হয়ে বসে। মাটিতে মোটা কুশন পাতা, জানালার পাশে টেবিল। পিউ কাপগুলো সারি করে রাখে, মিম দুধ চিনি মেশাতে সাহায্য করে, হিয়া চা ঢালে। সবাই চুপচাপ কয়েক চুমুক দেয়, যেন প্রতিটা চায়ে জমে থাকা দিনের গল্প খুঁজছে। সবাই বেশ কয়েকক্ষণ নানা বিষয় নিয়ে কথা বলল। হিয়া শুধু চুপ করে থাকে কয়েক মুহূর্ত। তারপর চায়ের কাপটা একপাশে সরিয়ে বলে ওঠে, আজকে বড় দাদা ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো বিকেলে। প্রকৃতিকে নিয়েই কথা বলছিলাম, আর তুহুরা, ওকে নিয়েও। পিউ একটু নড়েচড়ে বসে, মিমের চোখ বড় হয়ে যায়। আলিফ আর তুর্য শুধু তাকিয়ে থাকে হিয়ার দিকে। সারা বিকেলে যা যা কথা হলো সব অক্ষরে অক্ষরে হিয়া ধীরে ধীরে বলে যেতে থাকে। সকলে মনোযোগী হয়ে শুনতে থাকল। হিয়ার বলার শেষেই মিম চট করে বলে উঠল, তার মানে প্রকৃতি কলকাতায়? না না, বারাসাতে। হিয়া বলল, বড় দাদা তো সেটাই বললেন। তিনি অবশ্য খুঁজতে গিয়েছিলেন কিন্তু পাননি। এবার তুর্য বলে উঠল, বড় দাদার ঘর থেকে সেই ডায়েরি এনেছ, যেখানে ওনার বন্ধুদের ঠিকানা লেখা আছে। হিয়া নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে, হ্যাঁ, ছবি তুলে এনেছি। আরেকটা ছবি আছে, এটা বোধহয় ওনাদের কলেজের কোন একটা সময় তোলা বড়দাদার আলমারিতেই পেয়েছিলাম। সকালে উৎসুক চোখে হিয়ার ফোনের দিকে তাকিয়ে থাকে। খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ওই ছবিগুলো দেখতে থাকে। পিউ এক ধ্যানে তাকিয়ে বলে উঠে, বড় দাদার এই যুবক বয়সের ছবিগুলোই খুঁজতে গিয়ে তো প্রকৃতির ডায়েরিটা খুঁজে পেয়েছিলাম চিলেকোঠায়। তুর্য আর হিয়া অবাক দৃষ্টিতে পিউয়ের মুখের দিকে তাকায়। তারা যেন কোন একটা সমাধান পেয়েছে, আর না হয় সমাধানের রাস্তা। কিন্তু কেউই কোন কথা বলে না। তাদের আড্ডা আরো অনেক সময় চলল। সন্ধ্যার শেষে যখন রাত নামল তখন তারা আড্ডা ছেড়ে উঠল। রাতের খাবারের টেবিলে আজ যেন অন্যরকম এক আবহ। সবাই একসঙ্গে বসেছে, তবুও যেন কারো মুখে বেশি কথা নেই। চোখে মুখে জমে থাকার একটা অজানা ব্যস্ততা। কাল যেন সকলকেই ফিরতে হবে। সবাই চুপচাপ খাওয়া শেষ করে ধীরে ধীরে নিজেদের ঘরে চলে যায়। বাড়িটা যেন রাতের প্রথম প্রহরেই নিস্তব্ধ হয়ে পড়ে। হিয়া ঘরে ঢুকে যেন চঞ্চল হয়ে উঠল। বিছানায় না গিয়ে সে ধীরে ধীরে ঘরের ভেতরে পায়চারি করতে শুরু করল। মাঝে মাঝে থেমে যায়, তারপর আবার শুরু করে। পিউ আর মিং দুজনেই চুপচাপ তার দিকে বোকার মতো তাকিয়ে থাকে। হিয়ার এই অস্থিরতা তারা আগে দেখেনি। পিউ ফিসফিস করে মিমকে বলে, মিম আপি, হিয়া আপির আবার কি হলো? মিম শুধু মাথা নাড়ায়, যে সে জানে না। এরপর সে একটা কুশন জড়িয়ে বসে থাকে, চুপচাপ। ওপাশে তুর্য নিজের ঘরে একা বসে। জানালাটা আধা খোলা, বাইরের জোনাকি উঠছে। টেবিলে ছড়িয়ে আছে হিয়ার ফোন থেকে দেখা সেই ছবি আর ঠিকানাগুলোর বিস্তারিত। আলিফ অনেকবার এসে বলে, তুর্য ভাই, বলবে না কিছু? কি ভাবছ? আমি সাহায্য করতে পারি। তুর্য চুপ থাকে, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এরপর বেশ অনেকটা সময় পেরিয়ে তুর্য বলে, না, এখন কিছু বলার সময় না, করার সময়। তুর্য গভীর চিন্তায় মগ্ন।
তার ভেতরের অস্থিরতা সে কাউকে দেখাতে পারছে না। সে যেন এই কাহিনীর একটা চরিত্র হয়ে উঠেছে। সে এখন সত্যিই জানতে চায় মিনুর রহমান তার কোন পাপের কথা বলছিল। সে পাপ কি তুহুরা নাকি প্রকৃতি? তুর্য এই গল্পের নিজের ইচ্ছায় প্রবেশ করেনি। সময় তাকে জোরজবরদস্তি করে এই গল্পের চরিত্র বানিয়েছে। আর এখন সে এসব কিছুর শেষ দেখতে চায়। সে সমাধান চায়। হিয়া বেশ অনেকক্ষণ পায়চারি শেষে থামে, দাঁড়িয়ে পিউ আর মিমের দিকে তাকিয়ে বলে, তোদের দুজনের একটু সাহায্য লাগবে। এখনই। পিউ চোখ কুঁচকে তাকায়, এখন মানে? এত রাতে? মিম উঠে বসে, কি হয়েছে হিয়া? হিয়া গলা নামিয়ে বলে, আমি চিলেকোঠায় যেতে চাই, এখনই। ওখানে কিছু একটা আছে, আমি নিশ্চিত। প্রকৃতির ডায়েরিটাও তো পাওয়া গিয়েছিল চিলেকোঠায়। তাহলে হয়তো ওখানে আরেকটু খোঁজ করলে তুহরা সম্পর্কেও কিছু পেতে পারি, অথবা এমন কিছু যা আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে পারে। পিউ উদ্বিগ্ন গলায় বলে, কিন্তু এত রাতে? বাড়ির কেউ টের পেলে তো ঝামেলা হবে। হিয়া বলল, তাই তো তোদের সাহায্য লাগছে। পিউ, তুই আমার সঙ্গে চিলেকোঠায় চল। মিম, তুই একটু নিচে পাহারা দিবি। যদি কেউ উঠে আসতে চায়, কিছু একটা করে যেন থামিয়ে রাখতে পারিস। মিম দ্বিধায় পড়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, তুই নিশ্চিত তো হিয়া? যদি কিছু না পাস? হিয়া ধীরে মাথা নাড়ায়, না পেলেও ক্ষতি নেই। কিন্তু না খুঁজে থাকলে পরে আফসোস হবে। আমি মনে করি, এখনো কিছু লুকানো আছে ওখানে। প্রকৃতি আর তুহুরার কাহিনী যে এতদিন চাপা পড়েছিল, তার মানে কেউ ইচ্ছা করেই এসব লুকিয়ে রেখেছে। সেটা খুঁজে বার করাটাই এখন আমাদের কাজ। পিউ আর মিম এবার একে অপরের দিকে তাকায়। তারপর মিম মাথা নাড়িয়ে সম্মতি জানায়, ঠিক আছে, আমি নিচে পাহারা দিচ্ছি। ভাবিস না, কেউ এলে কিছু একটা বলে, ম্যানেজ করব। পিউ তখন চুপচাপ হিয়ার পাশে এসে দাঁড়ায়। চলো আপি, তবে শুরু করা যাক। তারা নিঃশব্দে দরজাটা খোলে। মিম ধীরে সিঁড়ি ধরে নিচে নামে, তার চোখ কান খোলা, যেন কোনো আওয়াজে সে তৎপর হতে পারে। হিয়া আর পিউ ড্রয়ারের ভেতর থেকে একটা টর্চ বের করে, ধীরে ধীরে পা ফেলে ছাদের দিকে যায়। ছাদে উঠে চিলেকোঠার দরজার সামনে এসে থামে। রাতের বাতাস থমথমে, চাঁদের আলো ছাদের এক কোণে ছায়া ফেলেছে। চারদিক নিঃশব্দ। পিউ হিয়ার কাঁধে হাত রেখে বলে, চাবিটা আছে তো? হিয়া পকেট থেকে একটা পুরনো চাবি বের করে দেখায়, বড়দাদার আলমারি থেকে নিয়েছিলাম, ওটাই চিলেকোঠার চাবি। পুরনো জংধরা তালাটা একটু কষ্ট করে চাপ দিতেই খুলে যায়। দরজাটা ধীরে ধীরে খোলা হয়। ধুলো, পুরনো কাঠ আর নস্টালজিয়ার গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে। হিয়া ধীরে টর্চ জ্বালিয়ে ভেতরে পা রাখে, পিউ তার পেছনে। মেঝেতে ছড়ানো পুরনো পত্রিকা, ছেঁড়া কাগজের স্তূপ, কিছু হলুদ হয়ে যাওয়া কাপড়। আলমারির এক কোণ থেকে বেরিয়ে আসে কৌটো ভর্তি চাবি, কাঠের ট্রাঙ্ক, ছেঁড়া নোটবুক, সবকিছু যেন কালের সাক্ষী। এর বাড়িটাও পুরনো হলেও বেশ ঝকঝকে, তবে কেন যেন শুধুমাত্র এই চিলেকোঠায় একটা আবর্জনা। যুগের পর যুগ বোধ হয়ে কেউ ঠিকঠাক পরিষ্কার অবধি করেনি। পিউ আর হিয়া সময় নষ্ট না করে দুইজন দুই দিক থেকে খুঁজতে শুরু করে। তাদের অনুসন্ধান শেষ, সবকিছু যা কিছু দেখলেই তাদের সন্দেহ হওয়ার মতো। অনুসন্ধান শুরু হয় সেই পুরনো ভাঙ্গা আলমারিটা থেকে, যেটার ড্রয়ারে কাপড়ে মোড়ানো প্রকৃতির ডায়েরিটা খুঁজে পেয়েছিল পিউ আর আলিফ। চিলেকোঠার দুটো কক্ষ। এটায় পুরনো আলমারি, ভাঙা খাটের কাঠামো, আর ছেঁড়া জানালার পর্দা সহ নানা অকেজো জিনিসপত্র। অন্যটায় ছড়ানো বাক্স, ট্রাঙ্ক, আর মাঝখানে কাঠের একটা টেবিল, যেটার পা খসে পড়েছে। ছাদের নিচু অংশে কোথাও কোথাও জংধরা লোহার রড বেরিয়ে আছে। বাতাসে ধুলোর গন্ধের সাথে পুরনো দুঃখ কষ্ট মেশানো এক অদ্ভুত ভার। হিয়া পুরনো আলমারিটার এক একটা ড্রয়ার খুলে দেখছে। পুরনো জামাকাপড়, কিছু বিবর্ণ ফাইল। হঠাৎই হিয়া একটা পেরেক ঠোকার আওয়াজে থেমে যায়। হিয়া ভাবল বুঝি পিউ কিছু পেল। অন্যদিকে পিউ একটা টিনের বাক্সের মুখ খুলে একে একে কাগজ আর চিঠি বের করে দেখছে। তাতে কিছু নাম না থাকা রেজিস্টার, কয়েকটা পুরনো ছবি। পিউ যখনই হিয়াকে ডাকতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটা মৃদু পায়ের শব্দ। হিয়া টর্চটা নিঃশব্দে নিভিয়ে ফেলে। সে নিঃশ্বাস বন্ধ করে শোনে, পায়ের শব্দ যেন অন্য ঘরের দিক থেকে আসছে। পিউর শব্দটা শুনে থেমে যায়। হিয়া ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগিয়ে যায়।
হাতে থাকা টর্চটা আবার জ্বালাতে যাবে ঠিক তখনই পেছনে থেকে একটা হাত এসে হিয়ার মুখ চেপে ধরে। হিয়া আঁতকে ওঠে। হাত সরাতে যাবে, তখনই ফিসফিস করে ওর কানে কেউ বলে, আমি তুর্য। চুপ। হিয়া বিস্ময়ে পেছনে ঘুরে তাকায়। অন্ধকারে একটা ছায়াময় মুখ। কিছুটা আলো পড়তেই বোঝা যায় তুর্য সত্যি এখানে। দুজনের চোখ আটকে যায় একে অপরের মুখে। এক মুহূর্ত চুপচাপ, তারপর হিয়া ফিসফিস করে বলে, তুর্য ভাই আপনি এখানে? তুর্য পাল্টা প্রশ্ন করে, তুই এখানে কেন? তারা দুজনই নিজের জায়গায় থেমে যায় এক মুহূর্ত, তারপর হঠাৎ হেসে ফেলে দুজনই। যেন সাথে সন্ন্যাসী সেজে চুরি করতে গিয়ে ধরা পড়া দুজন চোর। হিয়া হাসি আটকে বলে, তুহুরা আর প্রকৃতির ব্যাপারে আর কিছু তথ্য পাই কিনা তাই খুঁজতে আসা। তুর্য হেসে বলে, আমিও এটাই ভেবে এসেছি। বেশি সময় এখানে থাকা যাবে না। আগে খুঁজতে থাক, যদি কিছু পাওয়া যায়। হিয়াও মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাজ শুরু করে। তুর্য এক কোণে কাঠের খাটের নিচে খুঁজতে শুরু করে, হিয়া পিউয়ের কাছে ফিরে যায়। পিউ নিজেও তুর্যকে দেখে বিস্মিত। সবাই যেন একই পথের পথিক। তাই আর ভাবনা বাড়ায় না। চিলিকোঠার বাতাস যেন এবার একটু গাঢ় হয়। জানালার ফাঁক বলে চাঁদের আলো এসে পড়ে পুরনো কাঠের মেঝেতে। মেঝেতে ছায়া পড়ে চারদিকে অদ্ভুত এক ছন্দ তোলে। একটা পুরনো দড়ির দোলনা এক পাশে দুলে উঠেছে, যেন কেউ সবে ছুঁয়ে দিয়ে গেছে। এক কোণ থেকে হিয়া একটা পুরনো কাঠের বাক্স টেনে বের করে। ওপরে ধুলোর আস্তরণ। এটা খুব সেকেলের ধরনের গয়নার বাক্সের মতো দেখতে। পুরনো একটা তালা ঝুলছে বাক্সটাতে। হিয়া ধুলোমাখা বাক্সটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। একটুও না নাড়িয়ে শুধু চোখে মেপে দেখে। তারপর নিচু গলায় বলে, প্রিয়, তুর্য ভাই, তোমরা একটু এসো তো। প্রিয় আর তুর্য দ্রুত হিয়ার ডাকে সাড়া দিয়ে ওর পাশে এসে দাঁড়ায়। হিয়া তখন টর্চের আলোটা বাক্সটার ওপর ধরে রাখে। তুর্য নিচু হয়ে বাক্সটার চারদিক ঘুরে দেখে। সে গম্ভীর গলায় বলে, তালাটা বেশ পুরনো, কিন্তু জং ধরেনি, মজবুত এখনো। আর বাক্সটার কাঠও শক্তপোক্ত। এটা সামান্য কিছু রাখার বাক্স না। আদিম যুগে এমন বাক্সে গয়না রাখত। পিউ চোখ বড় করে ফিসফিস করে বলে, এটা কি গয়নার বাক্স? গয়না লুকানো। হিয়া আস্তে করে বলে, যেটাই হোক, এটা এখানে খোলার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তালাটা ভাঙতে হবে। জানোই তো, বড়দাদার ঘুম খুব পাতলা। ঘুম না এলে সিঁড়ি দিয়ে উঠে নামেন। যদি এখন এসে পড়েন। তুর্য মাথা নাড়ে, এটা নিয়ে আমার ঘরে যাওয়াটা সেফ। ওখানেই খোলা যাবে। পিউ একটু শঙ্কিত গলায় বলে, কিন্তু তালা খোলা তো হয়নি এখনো, এটা তো ভাঙতে হবে। নিচে গিয়ে ভাঙবে কিভাবে? শব্দে যদি সবাই উঠে যায়। তুর্য বলে, তালা পরে খোলা যাবে। ওটায় এত শব্দ হবে না। ছোট একটা তালা। এগুলো এত মজবুত হয় না। আপাতত বাক্সটা নিয়ে নিচে যাই। হিয়া, আমি সামনে, তুই পেছনে থাক। পিউ, তুই নিচের দিকটা দেখে নিস, কেউ যেন হঠাৎ উপরে না চলে আসে। পিউ বলে, কেউ আসবে না। মিম নিচে পাহারা দিচ্ছে। তুর্য একবার গলা বাড়িয়ে আলিফকে ডাকে। আলিফ দরজার বাইরেই পাহারা দিচ্ছিল। তুর্য আলিফকে আগে যেতে বলে ঘরের দিকে। এরপর নিজের হাতে বাক্সটা তুলে হাঁটা শুরু করে। হিয়াকে বলে, ঘরটা যেভাবে তালা দেয়া ছিল ঠিক সেভাবেই রেখে আসিস। হিয়া শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে তুর্যর পিছু চিলেকোঠা থেকে বেরিয়ে যায়। এর তালাটা আগের অবস্থায় ঠিকঠাক বসিয়ে দিয়ে ধুলোমাখা দরজায় পায়ের ছাপটা হাতের আঁচলে একটু মুছে দেয়। তুর্য ধীরে ধীরে বাক্সটা নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় তার পায়ে কোনো শব্দ যেন না হয়, এতে যেন তার সর্বোচ্চ সচেতনতা। হিয়া পেছনে পেছনে হাঁটে, মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে একরাশ কৌতূহল। ঘরে ঢুকেই তুর্য বাক্সটা টেবিলের ওপর রাখে। এদিকে পিউ নিজের ফোন থেকে মিমকে মেসেজ করে তুর্যর ঘরে আসতে বলে। কয়েক মিনিটের মধ্যে মিম ঘরে ঢুকে পড়ে। মিমের মুখে বিস্ময়, চোখে আগ্রহ। এর কিছু সময় পর আলিফ দরজাটা ভালো করে ভেতর থেকে বন্ধ করে ঘরে ঢোকে। সবাই মিলে কাঠের ছোট বাক্সটাকে ঘিরে দাঁড়ায়। ঘরের একমাত্র টেবিলের ওপরে রাখা হয়েছে বাক্সটা। টেবিলের চারদিকে মৃদু আলোয় ওদের মুখগুলো অদ্ভুতভাবে আলোকিত। এছাড়াও সকলের চোখ চকচকে হয়ে উঠেছে জিজ্ঞাসা, উত্তেজনা আর অজানার হাতছানিতে।
সূর্য এক হাতে তালাটার মাথা স্পর্শ করে। সেটা ঠান্ডা, ধুলোয় ভর্তি, কিন্তু জং নেই। হিয়া নিচু হয়ে একটু ভালো করে দেখে বলে, এখানে কিছু খোদাই করা আছে। খুব অস্পষ্ট। মিম এগিয়ে এসে বলে, কোথায় দেখি? এটা মনে হচ্ছে কোনো নাম। আরবি কি নাকে জানে? উর্দু হতে পারে। সূর্য হালকা গম্ভীর গলায় বলে, যদি এটা কারো গোপন ইতিহাস হয়, তাহলে আমরা যা ধরছি তার চেয়ে অনেক গভীর কিছু থাকতে পারে ভিতরে। এক মুহূর্ত নিস্তব্ধতা। সবাই বাক্সের দিকে তাকিয়ে থাকে। একটানা কয়েক মুহূর্ত নীরবতায় কাটে। সবাই নিঃশ্বাস চেপে কাঠের বাক্সটার দিকে তাকিয়ে থাকে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে অজানার গন্ধে। সূর্য হঠাৎ একটু সরে দাঁড়িয়ে আলমারির ওপর থেকে একটা পাতলা চ্যাপ্টা স্ক্রুড্রাইভার তুলে আনে। সেটা হাতে নিয়ে তালার দিকে এগিয়ে যায়। তালা ছোট, কিন্তু মজবুত। সে নিচু গলায় বলে, কিন্তু চেষ্টা করলে ভাঙা যাবে। শব্দ যেন বেশি না হয়, সবাই চুপ থেকো। সে আস্তে আস্তে তালাটার ফাঁকে স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে চেপে ধরে। প্রথম ধাক্কায় তালা নড়ে না। সূর্য ধৈর্য ধরে আবার চেষ্টা করে। বাকিরা নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। একদিকে টান, আরেকদিকে চেপে ধরার কৌশলে সে তালাটাকে দুলিয়ে তুলে। কয়েক মিনিটের মধ্যে তালার গায়ে চাপ পড়তে শুরু করে। একটা কর্কশ শব্দে তালাটা ছিঁড়ে পড়ে যায়। সবাই একসাথে একটু কেঁপে ওঠে। পিউ ফিসফিস করে বলে, ভেঙে গেছে। সূর্য ধীরে ধীরে তালাটা সরিয়ে টেবিলের একপাশে রাখে। এরপর বাক্সটার ঢাকনায় হাত রাখে। তার মুখে কৌতূহল আর উত্তেজনার মিশ্র ছায়া। সে নিচু গলায় বলে, তোমরা রেডি? সবাই চুপচাপ মাথা নাড়ে। সূর্য বাক্সটার ঢাকনা তুলতে শুরু করে। পুরনো কাঠের ঢাকনায় কেঁপে ওঠে একটুখানি শব্দ, আর সঙ্গে সঙ্গে একটা হালকা ধুলোর গন্ধ ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে। সকলে যেন নিঃশ্বাস নিতে ভুলে যায় মুহূর্তটা ধরে রাখতে। বাক্সের ভেতরের জিনিসগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়। প্রথমেই চোখে পড়ে অনেকগুলো খামে মোড়ানো চিঠি, যেগুলো স্পষ্টই কখনো পোস্ট করা হয়নি। প্রতিটাতে হাতের লেখা, মাঝে মাঝে ছিঁড়ে যাওয়া কাগজের প্রান্ত, কিছু খাম খুলে রাখা। কিছু চিঠি খোলা, ভাঁজ করা, খালি ঝাপসা হলেও কিছু শব্দ এখনো পড়া যায়। আর চিঠিগুলোর নিচে পড়ে আছে একটা রূপোলি পায়েল, পুরনো হলেও ঝকঝকে। পাশে একটা ছোট চাবি, কালচে হয়ে গেছে কিন্তু এখনো দৃঢ়। চিঠিগুলোর পাশে এক মুঠো কাচের চুড়ি, সবুজ, বেগুনি আর হালকা গোলাপি। এত পুরনো হয়ে গেছে যে কিছু ভেঙে গেছে, তবুও বেশিরভাগই অক্ষত। একটা ছোট খোপার কাটা, পুরনো ঢাকাই স্টাইলে, তাতে ধুলোর স্তর জমে আছে, কিন্তু সৌন্দর্য হারায়নি। আর বাড়তি পড়ে আছে কিছু শুকনো ফুলের পাপড়ি, সৌন্দর্য ঠিক এভাবে হারিয়েছে যে ধরা যাচ্ছে না ফুলের নাম। হিয়া অবাক গলায় ফিসফিস করে, এগুলো তো কারো ব্যক্তিগত জিনিস। মিম চোখ বড় করে বলে, কেউ এমন চিঠি কেন আটকে রাখবে যেগুলো কোনোদিন পোস্ট করা হয়নি? সূর্য চুপ করে থাকে, চোখে চিন্তার ছায়া। পিউ নিচু গলায় বলে, কার? কার এই জিনিসগুলো? প্রকৃতি কি? আলিফ গম্ভীর হয়ে বলে, তুহুরারও হতে পারে কিংবা দাদির। ঘরে নেমে আসে এক পিনপতন নীরবতা। বাকি চিঠিগুলোর মধ্যে যে কয়েকটা খামছাড়া, সেগুলো একে একে খোলা হয়। ধুলোমলিন পাতাগুলো খুব সাবধানে ছোঁয়া হয়। কালির লেখা ঝাপসা, কাগজ কিছুটা ছেঁড়া, কিন্তু কাগজের প্রতিটি কোণ যেন কোনো না কোনো স্মৃতির ধারক। হঠাৎ হিয়ার চোখ পড়ে ছড়ানো খোলা চিঠির এক কোণায় লেখা এক নামের ওপর, শঙ্খ। হিয়া চিঠিটা হাতে তুলে নেয়। সূর্য এবার চিঠিটা হিয়ার থেকে নিয়ে পড়তে চেষ্টা করে, কিন্তু লেখাগুলো বেশিরভাগই অস্পষ্ট। তারপরও একটা নির্দিষ্ট অংশের শব্দগুলো একটু বেশি অস্পষ্ট। চিঠিতে যতটুকু বোঝা যায় এটাই লেখা। শ্রদ্ধেয়া তুহুরা আপা, সর্বাগ্রে আমার আন্তরিক সালাম গ্রহণ করিবেন। আপনার কল্যাণে এবং মহান প্রভুর অশেষ রহমতে আমি সুস্থ ও শান্তিপূর্ণভাবে দিন যাপন করিতেছি। আশা করি আপনিও সৃষ্টিকর্তার রহমতে শান্তিতে ও সুস্থতায় আছেন। আমি অস্পষ্ট আপাকে জানাইতেছি যে, আমি বর্তমানে কলিকাতার এক খ্যাতনামা মহাবিদ্যালয়ে ভর্তি হইয়াছি। এখন হইতে এইখানেই আমার শিক্ষাজীবনের পরবর্তী অধ্যায় আরম্ভ হইল। অস্পষ্ট আপা, অস্পষ্ট। জীবনের এক দুঃসহ সময়ে আপনি যেভাবে আমার সহায় হইয়াছিলেন, তাহা আমি কোনোদিন ভুলিব না। আপনি একদা বলিয়াছিলেন, আমার সঙ্গে যোগাযোগ রাখিও, চিঠি লিখিও।
আজ সেই আদেশ পালন করিবার জন্যই আপনাকে এই পত্র লিখিতেছি। অস্পষ্ট। আমার প্রতি আপনার যে ঋণ, তাহার যথাযথ প্রতিদান আমি কোনোদিন দিতে পারিব না, তথাপি আমার পক্ষ হইতে এই সামান্য প্রার্থনা ও কৃতজ্ঞতায় আপনার প্রতি চিরঋণ স্বীকৃতির এক ক্ষুদ্র নিদর্শন। আপনার মঙ্গল ও সুস্থতা কামনায় আমি সদা প্রার্থনা করি। আপনি যেন সর্বদা শান্তিতে, সম্মানে ও সুখে জীবন যাপন করেন, এই কামনা করিয়া পত্রের ইতি টানিতেছি। ইতি। আপনার চিরকৃতজ্ঞ শঙ্খ। আর চিঠির পেছনে একটা পুরনো ঠিকানা, কলিকাতা, বউবাজার, নর্থ কলেজ স্ট্রিট, বাকি অংশ অস্পষ্ট। মিম চোখ বড় বড় করে বলে, তাহলে এই বাক্সটা তুহুরার। হিয়া ফিসফিস করে, কলকাতা। শঙ্খ আবার কে? আলিফ পায়েলটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, বাকি চিঠিগুলো না পড়ে কিছুই বলা যাচ্ছে না। পিউ মাথাটা চুলকে জিজ্ঞেস করলে, চাবিটা দিয়ে কি খোলে, ভাবছ? চাবিটার দিকে তাকিয়ে তুর্য মাথা নাড়ে, চাবি দিয়ে যাই করুক এই চিঠিগুলো পড়লে, মনে হচ্ছে অনেক কিছু খুলবে। হঠাৎ পুরো ব্যাপারটা যেন ধীরে ধীরে জট বুনতে থাকে। এক রহস্যময় তুহুরা, কলকাতার কলেজে ভর্তি হওয়া এক এক অজ্ঞাত চরিত্র শঙ্খ, অপ্রকাশিত চিঠির স্ক্রুপ, ট্রুপলি পায়েল, কাচের চুরি। চুপচাপ সবাই বসে আছে ঘরের ভেতর, সবাই যেন ইচ্ছাকৃতভাবে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে রেখেছে। বাক্সের সেই পুরনো ধুলোমাখা চিঠিগুলো একটা একটা করে যত্নে বাইরে আনছে। খোলা চিঠিগুলোর মধ্যে বাকি 4টি চিঠি স্পষ্টভাবে মিনুর রহমানের লেখা। তার হাতের লেখা এলোমেলো, কখনো খুব গুছানো, আবার কোথাও কোথাও জলের দাগে ছড়িয়ে গেছে কালি। প্রতিটি চিঠিতে একটা দীর্ঘশ্বাস লুকানো আছে, একটা একাকিত্বের হাহাকার। সমগ্র চিঠিটা বোঝার উপায় নেই। সময়ের সাথে লেখাগুলো ঝলসে গেছে। কাগজটা নরম হয়ে ফেটে চিড়ে গেছে। এক চিঠিতে লেখা মিনুর রহমান লিখেছেন, প্রিয় তুহুরা বুবু, তোমাকে লিখছি, ঠিক জানি না কেন, অথবা জানি বলেই লিখছি। মনে হচ্ছে, আর না বললে বুকটা ফেটে যাবে। রাজশাহীতে ভালো আছি বললে সেটা হবে চূড়ান্ত মিথ্যে। আসলে এখন ভালো থাকা বলতে কি বোঝায়, সেটাই যেন ভুলে গেছি। চারপাশে জীবন চলে, মানুষ হাসে, বাঁচে, কিন্তু আমি যেন সময়ের বাইরে পড়ে আছি একটা থমকে যাওয়া ঘড়ির কাঁটার মতো। হাসান রুক্ষ হলো কেন? সে আর কথা বলে না, না বলে থাকা তার নতুন অভ্যাস। আর আমি তো প্রতিদিন একটু একটু করে চুপ হয়ে যাচ্ছি। আমাদের সংসারটা এখন একটা বন্ধ জানালার মতো, যার বাইরে আলো আসে না, ভেতরে হাওয়া ঢোকে না। শুধু জমে থাকা শ্বাসরুদ্ধ একঘেয়েমি। বুবু, তুমি একদিন বলেছিলে, সব কষ্ট সময়ের সঙ্গে পাল্টে যায়। কিন্তু আজ বলতে ইচ্ছে করছে, আমার কষ্টটাই যেন সময় হয়ে গেছে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে ওটাই চলমান, সেটাই একমাত্র স্থির সত্য। কষ্টায় এখন ঘড়ির টিকটিকি হয়ে কানে বাজে, ঘুমের মধ্যে নিঃশব্দে হেঁটে আসে, আবার সকালেও পাশে শুয়ে থাকে। চিঠিতে কিছুই ঠিকমতো বলা যায় না। কথাগুলো যতটা না অস্পষ্ট, তার চেয়েও বেশি অপর্যাপ্ত। চিঠির শব্দগুলো তো তোমার চোখের সামনে বসে বলা, তুমি উষ্ণতা বহন করতে পারে না। তুমি ছিলে আমার আশ্রয়, একমাত্র আশ্রয়। একসময় তুমি জানতেও না, তবু তুমি ছিলে আমার ভিতরের ঝড় থামিয়ে দেওয়ার মতো নিরাপত্তা। এখন এখন তো কিছু নেই। কেবল এই কাগজটাই আছে, আর আমি এই কাগজের প্রান্তে একা বসে কাঁপছি, ভেতরের সবটুকু নিঃসঙ্গতা দিয়ে তোমাকে ডাকছি। ইতি। তোমার মিনু। আরেকটাতে, তুহুরা বুবু, তুমি কি আমাকে এখনো মনে রাখো? তুমি কি এখনো কখনো পুরনো দিনের কথা ভাবো, যেমনটা আমি প্রায়ই ভাবি? আজ অনেক কষ্টে এই চিঠিটা লিখতে বসেছি। জানি না ঠিকঠাক তোমার হাতে পৌঁছাবে কিনা, বা তুমি আদৌ পড়বে কিনা। তবুও লিখছি। কারণ এই কটা শব্দ না বললে আমার ভেতরটা যেন হাঁপিয়ে উঠবে। মনে হয় বুকের মধ্যে একরাশ কষ্ট জমে আছে, যা কাউকে বলা যায় না। শুধু তোমাকে বলা যেত। হাসান এখন আর আগের মতো নেই, বুবু। সে যেন দিনে দিনে আরো অচেনা হয়ে উঠছে। আগের মতো হাসি নেই, কোথাও বলে না তেমন। ওর চোখে আমার জন্য আর কোনো উষ্ণতা খুঁজে পায় না। মাঝে মাঝে মনে হয়, আমি এই সংসারে আছি ঠিকই, কিন্তু যেন অদৃশ্য হয়ে গেছি। আমি তার পাশে থাকি, অথচ সে বুঝতেই চায় না।
সে কি আমার অস্তিত্বটাই ভুলে গেছে? তুমি যেদিন আমাকে সবুজ শাড়িটা দিয়েছিলে, মনে আছে? তুমি হেসে বলেছিলে, এই শাড়িটা পরলে তোকে রানীর মতো লাগবে। সেই শাড়িটা এখনো আমার আলমারিতে তুলে রাখা। মাঝে মাঝে একা একা বের করে দেখি, ছুঁয়ে দেখি, একটু চুপ করে বসে থাকি তার পাশে। শাড়িটা যেন তোমার স্পর্শের মতো, যেন সেই দিনগুলোর একটা টুকরো এখনো আমার সঙ্গে থেকে গেছে। এখন ভাবি, বাবার বাড়ি থেকে যেদিন চলে এলাম, সেদিনই বুঝি আমার ভালো দিনগুলো চলে গেল। প্রতিদিনের ঘোরাঘার এক একঘেয়ে জীবন, যেখানে রং নেই, উষ্ণতা নেই, এমনকি কারো চোখেও আমি নেই। ছোট ছোট কথার অভাবে বুঝি মানুষ ভেতর থেকে খসে পড়ে। ইতি। তোমার মিনু। মিম নিচু গলায় বলে, দাদি তাহলে দাদা ভাইয়ের সাথে সুখী ছিলেন না? পিউ ধীরে ধীরে বলে, সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। পর পর বাকি চিঠিগুলো শেষ হলো। তুর্য আবার চাবিটার দিকে তাকিয়ে থাকে। প্রতিটা চিঠি চিৎকার করে মিনুর রহমানের অসহায়ত্ব প্রকাশ করছে। যে অসহায়ত্ব তিনি শুধুমাত্র প্রকাশ করেছিলেন তুহুরার কাছে। তাহলে তুহুরার অসহায়ত্বের প্রকাশ কোথায়? কার কাছে? চলবে।